গুড মর্নিং স্টুডেন্ট। আমরা যে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচটা শুরু করেছি তার এটা ক্লাস 3 এবং আমরা যেই জিনিসটা বা বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে টেন্স। তো দেখো, আমরা আগে ক্লাসে দেখেছিলাম যে টেন্সের কতগুলো প্রকার আছে। আমরা দেখেছিলাম যে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রত্যেকটাকে আবার চারটি করে ভাগ করা হয়। যেমন প্রেজেন্টকে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করব। তো দেখো, টেন্স সেখানে শুরু করেছে প্রেজেন্ট টেন্স থেকে, এবং প্রেজেন্ট টেন্সে যে চারটি ভাগ আছে, সেই চারটি ভাগের মধ্যে যে প্রথম ভাগটি আছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, সেখান থেকে আমরা শুরু করব বা সেখান থেকে আমরা দেখব। তো দেখো, আমাদের টেন্সের এগুলো দেখার আগে তো আমাদের প্রথমে দেখো এখানে চারটি বাংলাতে বাক্য লিখেছি। কি কি? আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আর আমি কি ভাত খাই না। এই চারটি বাক্য আছে। দেখো, আমরা সারা দিনে যে সমস্ত কথাগুলো বলি সেগুলো কি কেবলমাত্র হা বাচক হয়? যেমন ধরো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি ভাত খাও, তখন তুমি কি উত্তর দিতে পারো বলো? তুমি যদি এখানে হা উত্তর দিতে পারো যে হ্যাঁ আমি ভাত খাই, আবার তুমি নাও দিতে পারো না আমি ভাত খাই না। আর যে প্রশ্নটা করছে, তোমাকে যে প্রশ্নটা করছে বা তুমি যাকে প্রশ্নটি করছো, প্রশ্নটি কি দুভাবে করা হয়। যেমন ধরো, জিজ্ঞেস করা হলো, যেমন আমি নিজের ক্ষেত্রে বলছি, এখানে যেহেতু আমি লিখেছি আই, এখানে যেহেতু আমি লিখেছি সেজন্য বলছে আমি কি ভাত খাই, মানে আমি হয়তো কাউকে প্রশ্ন করছি বা নিজেকেই প্রশ্ন করছি। এখানে আমি কি ভাত খাই এভাবে প্রশ্ন হতে পারে। আর আমি ভাত খাই না, আর আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই, আর আমি কি ভাত খাই না, এরকম প্রশ্ন হতে পারে। তো দেখো, আমরা সারাদিনে যে সমস্ত কথাগুলো বলি সমস্ত কিছু হ্যাঁ বাচক হয় না, সেখানে না বাচক হয়, আবার প্রশ্নবাচক হয়, আবার হ্যাঁ বাচক হয়। তাহলে যেটা হ্যাঁ বাচক, যেমন আমি ভাত খাই, হ্যাঁ বাচক, সেটাকে ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ। আর যেটা না বাচক, যেখানে মানা করে দিচ্ছে, অর্থাৎ যেটা হ্যাঁ বাচক নয়, হ্যাঁ বাচকের বিপরীত যেটা না বাচক হচ্ছে সেটাকে কি বলে? নেগেটিভ বলে। আর যেখানে প্রশ্ন করা হয়, আবার প্রশ্ন দুরকম ভাবে করা হয়। এক জায়গায় দেখো কি বলা হচ্ছে আমি কি ভাত খাই, এটা এভাবে প্রশ্ন করবে যে আমি ভাত খাই, তাহলে এটা কি হলো? প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ। কিন্তু এইটিতে দেখো প্রশ্ন আছে আবার নাও আছে এই বাক্যটিতে, আমি কি ভাত খাই আবার না। তাহলে প্রশ্ন করা হচ্ছে যে আমি কি ভাত খাই না, তা আমি কি ভাত খাই না, তাহলে প্রশ্ন করা হচ্ছে আবার নাও রয়েছে। সেই জন্য এটিকে বলে প্রশ্নবাচক না বাচক বা ইন্টারোগেটিভ নেগেটিভ। প্রশ্ন থাকার জন্য আমাদের ইন্টারোগেটিভ, আর না থাকার জন্য নেগেটিভ, সেই জন্য হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে তোমাদের আগেই বলেছিলাম যে চারটি করে 12টি ভাগে ভাগ করা হচ্ছে। সেই 12টি দিয়ে আবার আমরা প্রতিটিকে 4টি করে ভাগ করতে পারবো। আমাদের কয়টি হবে? 48টা বাক্য হয়ে যাবে। এবং 48টা আমরা নিয়ম বা রুলস দেখতে পাবো টেন্স শেখার সময়। কিন্তু তোমরা ভয় খেয়ে যেও না। এই যে নিয়মগুলো আছে, আমরা যদি কটা রুল আমরা বুঝতে পারি বা মুখস্থ করে নিতে পারি, তাহলে কি হবে? আমাদের সমস্ত রুলের প্যাটার্ন একই, সেই সমস্ত রুল আমরা নিয়মগুলো বুঝতে পারবো। তাই তোমরা প্রথমে ভয় খেয়ে যেও না। তো দেখো, আমরা কি নিয়েছি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, এবং এর চারটি বা প্যাটার্ন রয়েছে বা নিয়ম রয়েছে বা ভাগ রয়েছে। ভাগ ধরে নাও, ঠিক ভাগ বলা যাবে না, কিন্তু আমরা ভাগ ধরে নাও। কি কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ। এবং এইগুলোরই নিয়ম আছে, আলাদা আলাদা নিয়ম। এখানে কি আছে? যেটা অ্যাফার্মেটিভ থাকবে সেটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেটা নেগেটিভ হবে সেটা কি হবে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। আর যেটা ইন্টারোগেটিভ হবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব আর অবজেক্ট। আর যেটা ইন্টারোগেটিভ নেগেটিভ হবে তার দুটি নিয়ম আছে বা রুল আছে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব এখানে নট প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা যদি নাউন হয়
তাহলে নটটা আগে আসবে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। আর এখানে অক্সিলারি ভার্ব আছে প্লাস আগেই সাবজেক্টটা চলে আসবে, তারপরে নট এবং তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এই নিয়মগুলো দেখার আগে আমরা এই যে চারটি বাক্য আছে এগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে পড়বো বলো। তো দেখো আমরা আগেই বলেছিলাম যে কি পৃথিবীতে মানুষ আছে মানে কি কাজ আছে, কাজ ছাড়া মানুষ থাকতে পারে না। মানুষ আছে মানেই তার কিছু না কিছু কাজ আছে। সে যদি বসেও থাকে, বসে থাকাও কি একটি কাজ। সে অন্তত তো বসে থাকলে তো খায়, খাওয়াটাও কি একটি কাজ। তাই প্রতিটি মানুষ বা প্রাণী যাদের জীবন আছে তাদের কাজ আছে বা কাজ থাকবে। তেমনি একইভাবে একটি বাক্য বা সেন্টেন্স থাকতে গেলে একটা শব্দ থাকবে, যে শব্দটা দ্বারা কাজ করানো বোঝানো হবে এবং তাকেই বলা হয় ভাব। এই যে ভাব আমরা দেখতে পাচ্ছি, ভাব তাকে বলা হয়, ভাব বলা হয়। ভাব কাকে বলা হয়? যে শব্দটি দ্বারা কোনো কাজ করানো বোঝানো হয় সেই শব্দটিকে ভাব বলা হয়। তাহলে দেখো আগের দিন আমরা কি বলেছিলাম যে ইংরেজি যেহেতু বাংলা নিয়ম আলাদা, আবার ইংরেজি নিয়মও আলাদা হয়। যেমন ধরো এখানে আছে আমি ভাত খাই, এখানে আছে কি আমি ভাত খাই। বাংলা নিয়ম হচ্ছে কি যে ভাব, যে কাজ করানো বোঝানো হয় বা ভাবটা বা ক্রিয়াটা দেখবে ঠিক শেষে বসে। কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ভাষায় তাদের নিয়ম হচ্ছে কি যে একটা কাজ থাকবে তাকে কি বলা হয়, একটা কাজ থাকবে এবং যে শব্দটা দ্বারা সেই কাজটাকে বোঝানো হবে তাকে ভাব বলে। এখানে দেখো কয়টা শব্দ আছে, তিনটি। কি কি? আমি ভাত খাই, আমি ইংরেজি হচ্ছে আই, ভাতের ইংরেজি হচ্ছে রাইস, আর খাওয়ার ইংরেজি হচ্ছে কি, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, ই ই এ টি, ইট। কিন্তু আমরা আই রাইট ইট এভাবে ইংলিশে বলতে পারি না। আমরা তাহলে কিভাবে বলবো? আমরা বলবো দেখো একটা কাজ হবে বলেছি, এখানে কোনটা কাজ? এখানে হচ্ছে খাওয়াটা কাজ। আর এই খাওয়া, তাহলে এটা কি একটা শব্দ এবং যে শব্দ দ্বারা কোনো কাজ করানো বোঝানো হয় তাকে কি বলে? ভাব বলে। তাহলে এই যে ভাবটাকে আমরা প্রথমে খুঁজবো, যে ভাবটা কোথায় আছে। ভাবটাকে যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে আমরা খুবই সহজে একটি ইংরেজি বাক্য লিখতে, বলতে বা পড়তে বা বুঝতে আমরা পারবো। তো দেখো এখানে ভাব কি আছে? ইট আছে, ইট। তাহলে কাজ থাকবে, এই যে কাজ, ইট। কাজ থাকবে মানে কি? কাজ করার জন্য নিশ্চয়ই একজন থাকবে। ভাত খাবে, ভাত খাওয়া, ভাত খাওয়া একটি কাজ। ধরো বা অন্য কোনো জিনিস খাচ্ছে, তাহলে খাওয়ার জন্য তো একজনকে থাকতে হবে নাকি? ধরো একটা বাড়ি তো রয়েছে, তাহলে বাড়ি করার জন্য একজনকে থাকতে হবে। বা ধরো গাড়ি চলছে, গাড়িকে চালানোর জন্য একজন থাকতে হবে। গাড়ি তো নিজেই চলতে পারে না, গাড়ি কি নিজে চলতে পারে কখনো? কখনো চলতে পারে না। তাহলে গাড়িকে একজন চালাবে, তাহলে একজন চালাবে, কেউ তো চালাবে, সে থাকবে। একজন ভাত খাওয়া হচ্ছে, নিশ্চয়ই একজন কেউ ভাত খাচ্ছে। যে ভাত খাচ্ছে সে আমাদের কি হবে? যে কাজটা করছে তার আগে বসবে। এখানে দেখো কে কাজটা করছে বলো? ভাত খাওয়ার কাজটা কে করছে? আমি করছি, অর্থাৎ আই করছি। তাহলে সেই আইটা কোথায় বসবে? ভার্বে আগে বসবে। ভার্ব হলো এবং তারপরে বাকি ওয়ার্ড বসে যাবে, রাইট, বাকি ওয়ার্ড। আর তাহলে দেখো আমরা এই তিনটি ওয়ার্ড পেলাম, শব্দ। আর এই শব্দগুলো এখানে আমরা কি পেয়ে গেলাম? ভার্ব পেয়ে গেলাম। তাহলে আমরা যে অ্যাফার্মেটিভে যে নিয়ম বা রুলটা দেখছি বা যে নিয়মে আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে করতে হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে আমরা ভার্বকে পেয়ে গেলাম। দেখো ভার্বে আগে কি আছে? সাবজেক্ট আছে, আর ভার্বের পর কি আছে? অবজেক্ট। এটা অবজেক্ট বা আদার ওয়ার্ডসও বলা যায়, বা এটা অবজেক্ট ছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো। কিন্তু এই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আবার কি? তাহলে কি এখানে আইটা কি সাবজেক্ট? হ্যাঁ, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে কাজটা করছে সেই হচ্ছে সাবজেক্ট। আর যে ধরনের কাজটা করছে সেটা হচ্ছে কি? ভাব। যেমন খাওয়া, খাওয়া কি কাজ? খাওয়া, ইট, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, ইটটা হচ্ছে ভাব, যে শব্দটা দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে। আর যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্ট দেখো, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট কেবলমাত্র আমরা যে পার্টস অফ স্পিচ দেখে নাও, 8টা পার্টস অফ স্পিচ, সেই 8টা পার্টস অফ স্পিচ হচ্ছে
এই শব্দগুলোরই এক মানে গ্রুপ। কোন শব্দটা কোন গ্রুপে পড়ছে? একটি সেন্টেন্সে তো আমাদের অনেক শব্দ আছে, এখানে তো একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, কিন্তু এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? সেটাই হচ্ছে কি আমাদের পার্টস অফ স্পিচ। যেমন ধরো আমাদের সাবজেক্ট কেবলমাত্র কি হতে পারে? নাউন আর প্রোনাউন হতে পারে। নাউন আর প্রোনাউন ছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না। অর্থাৎ যিনি কাজটা করবেন তিনি হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে যে শব্দ দ্বারা কোনো নাম বোঝানো হয়। এই যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, এগুলো আমরা আস্তে আস্তে টেন্স শিখতে শিখতে কিছুটা দেখবো, এবং পরে আবার টেন্সটা কমপ্লিট হওয়ার পর আমরা শুরু করবো পার্টস অফ স্পিচ। এখানে আমরা ডিটেলসে সম্পূর্ণ একবার পুঙ্খানুপুঙ্খ দেখবো সেখানে। তো দেখুন, নাউন সাবজেক্ট কি হতে পারে? নাউন আর প্রোনাউন। নাউন মানে কি? যে শব্দ দ্বারা নাম বোঝানো হয়। আর প্রোনাউন যেটা নামের পরিবর্তে বসে। যে দেখো এখানে কি আছে? আই। এখানে আমি বলছি, নিশ্চয়ই আমার একটা নাম আছে। এখানে যদি আমার নাম লিখতাম তাহলে সেটা নাউন হতো, কিন্তু এখানে আমার নাম নেই, সেজন্য এটা হচ্ছে কি? প্রোনাউন। আর এটা কি? প্রোনাউন। আর এটা হচ্ছে প্রোনাউন। আর এটা হচ্ছে ভার্ব। আর এটা অবজেক্ট বা এটা হলো অবজেক্টই। ধরো এখানে শর্টে লিখছি অবজেক্ট, এটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমাদের কি হয়ে গেল? আর এটা প্রোনাউন, এটা কি? সাবজেক্ট। এটা হচ্ছে কি? সাবজেক্ট। এবং কি ধরনের সাবজেক্ট? সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন। সাবজেক্টটা কি সাবজেক্ট? সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন সাবজেক্ট। আবার এই সাবজেক্টটা কখনো নাউন হতে পারে। তাহলে এটা আমি ভাত খাই কিভাবে বলবো ইংরেজিতে? আই ইট রাইস। আই ইট রাইস। এবং কিভাবে এটাকে করবো দেখে নিলাম। তাহলে দেখো এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের নিয়ম কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর সাবজেক্ট কি হতে পারে? যে কাজটা করবে সেই সাবজেক্ট, এবং যে কাজটা করবে যেমন কি আমার নাম আছে, আমি আমার নাম যদি দিয়ে দিই সেখানে, তাহলে কি হয়ে যাবে? নাউন। যেমন আমার নাম সৈমুদ্দিন, সেখানে যদি সৈমুদ্দিন লিখি তাহলে সেটা কি হবে? নাম হবে, তাহলে সেটা নাউন হয়ে যাবে। কিন্তু আমি আমার নাম না উল্লেখ করে যদি বলে আমি, বা আমাকে যদি কেউ বলে সে বা তিনি, এগুলো কি হচ্ছে? নামের পরিবর্তে বসছে, সেজন্য এগুলো প্রোনাউন। তারপরে দেখো এখানে আছে কি আছে? আমি ভাত খাই না। এটা কি? নাবাচক। নাবাচক হচ্ছে নেগেটিভ। এবং নেগেটিভের একটি নিয়ম আছে। কি নিয়ম? রুল। কি নিয়ম আছে দেখো? সাবজেক্ট বলছে প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব, তারপরে না এখানে একটা তোমাদের নট বসবে। অক্সিলিয়ারি ভার্বের পর নট প্লাস এখানে মেইন ভার্ব এম ডট ভি, অর্থাৎ এম দি মেইন আর ভি দি ভার্ব, মেইন ভার্ব। কি বসবে আমাদের? নট বসবে। এখানে দেখো শুধু ভার্ব লিখেছি, এখানে ভার্ব মানে কি? এখানে আছে ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বের কোনো উল্লেখ নাই, এটা হচ্ছে মেইন ভার্ব। তো দেখো নেগেটিভে কি বসবে আমাদের? সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে, প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি বলেছি? কাকে বলেছি? সাবজেক্ট বলেছি। কে? কে সাবজেক্ট? এখানে এই বাক্যে কে সাবজেক্ট? এই যে কয়টা শব্দ আছে? ধরো 4টি শব্দ আছে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কি হবে বলেছি? যে কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে প্রথমে দেব একটা কাজ আছে, তো কি কাজ? খাওয়া, খাই। তাহলে কে খাচ্ছে? যে খাচ্ছে সেই সাবজেক্ট। সে যদি তার যদি নামের উল্লেখ থাকে তাহলে নাউন, আর যদি নামের উল্লেখ না থাকে প্রোনাউন। এখানে আছে আমি, আমি ভাত খাই না। কে ভাতটা খাচ্ছে না? আমি ভাত খাই না। আর না খাওয়াটাও কি একটু এক ধরনের কাজ? তাহলে এখানে কি আছে? আই আছে। তারপরে বলো ভাত, এখানে রাইস লিখবো, আয়ের পর রাইস, না রাইস লিখবো না। কি বলা হয়েছে? যে যে কাজটা করবে তারপরে কি, যে সে কি ধরনের কাজ করছে সেই কাজটা বসবে। তো দেখো এখানে অক্সিলারি ভার্ব পাচ্ছি আমরা। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, আর ভার্ব মানে ভার্ব, সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে কি করবে? মেইন ভার্বকে সাহায্য করবে। যে ভার্ব তার নিজের অর্থ প্রকাশ করবে না, সে কি করবে? মেইন ভার্বকে তার অর্থ প্রকাশ করতে সাহায্য করবে, সে হচ্ছে অক্সিলারি ভার্ব।
যেমন একটা গাড়ি দেখবে, গাড়িতে একজন ড্রাইভার থাকে, একজন খালাসি থাকে। খালাসির কাজ কি কাজ? খালাসির কাজ হচ্ছে ড্রাইভারকে ডিরেকশন দেওয়া বা নির্দেশ দেওয়া। তাহলে ড্রাইভার তো রয়েছে, সে হচ্ছে মেন, কিন্তু যে খালাসি রয়েছে সে কি করছে? ড্রাইভারকে সাহায্য করছে। তাহলে এখানে ড্রাইভার হচ্ছে কি সাহায্যকারী। তেমনি একই ভাবে অক্সিলারি ভাব হচ্ছে সে থাকবে, সে কি করবে? তার মেন ভাবকে তার অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। যেমন খালাসি ড্রাইভারকে গাড়ি চালাতে বা গাড়ি চালানোর নির্দেশ দিতে সাহায্য করছে, একইভাবে অক্সিলারি ভাবও মেন ভাবকে সাহায্য করবে। আর আমাদের প্রতিটা টেন্সে, অর্থাৎ আমরা যে প্রায় 48টা মতন, আমরা যে প্রায় 12টা ভাগ দেখতে পাচ্ছি, 12টা ভাগ দেখতে পাচ্ছি। যেমন টেন্সের একটি ভাগ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এবং এই তিনটিকে আবার 4টি করে ভাগ করলাম। এই যে 4টি করে ভাগ করে আমাদের 12টি ভাগ আছে, প্রতিটির এক একটি করে অক্সিলারি ভাব আছে। যেমন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, এর অক্সিলারি ভাব কি আছে? এর অক্সিলারি ভাব হচ্ছে ডু বা ডাজ। ডু বা ডাজ। তাহলে স্যার এখানে বলবে, তোমরা বলে স্যার এখানে দুটি কেন? এখানে দুটি এই জন্যই কারণ এখানে একটি ব্যাপার আছে সিঙ্গুলার প্লুরালে। যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, আবার কেস সিঙ্গুলার, আবার এখানে বলে আমরা পাবো সিঙ্গুলার প্লুরালে বিষয়টি পাবো সিঙ্গুলার প্লুরাল। এই যে বিষয় পাবো সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল, এই যে কনসেপ্টটা বা বিষয়টি পাবো সেটা এখানে আছে। আবার তার সঙ্গে আছে আবার পার্সনের কনসেপ্ট, সেই জন্য আমরা পার্সনটাও এর পরের ক্লাসে দেখে নেব। অর্থাৎ পার্সন, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটি পার্সন আছে, সেই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে যে থার্ড পার্সন আছে, থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? আমাদের ডাচ হবে। বাকি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, এই চারটি ক্ষেত্রে আমাদের কি হবে? ডু হবে। তো দেখো এখানে কি আছে? নেগেটিভ, এটা নাবাচক বাক্য, এবং এর নিয়ম কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট আমরা খুঁজে নিলাম আই। এরপর দেখে নেবো অক্সিলারি ভাব। অক্সিলারি ভাব কি আছে? ডু বা ডাজ আছে, কে বসবে? বলুন, ডু বসবে না ডাজ বসবে? এখানে বসবে কে আমাদের, সেই জন্য দেখতে হবে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্টটা কি আছে? এদিকে ফার্স্ট পার্সন আছে, হ্যাঁ ফার্স্ট পার্সন আছে। এটা সেকেন্ড পার্সন নয়, থার্ড পার্সন নয়। যদি থার্ড পার্সন হতো এবং থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ হতো, কিন্তু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নাই, এখানে কি হবে? আমাদের ডু হবে। এবং তোমরা যদি এটা না বুঝতে পারো, আমরা এর পরে এই ক্লাসটি পরে পার্সন, সেকেন্ড সিঙ্গুলার প্লুরাল এই সম্বন্ধে একটা ক্লাস, তার সঙ্গে ভাব, ভার্বের যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে অক্সিলারি ভাব আর মেন ভাব, এইটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, যাতে তোমরা পার্সনটা এবং ভার্বের ক্ষেত্রে যে অক্সিলারি ভাব বা মেন ভাবটা বুঝতে পারো। তো দেখো এখানে কি আছে? আই আছে, আই পর কি? ডু বসে গেল। অক্সিলারি ভাব কি? ডু নিয়ে এলাম, ডু হবে। তারপরে কি বলেছি? অক্সিলারি ভাবের পর বসবে নট, বসবে একটা নট, ডু নট। তারপরে কে বসবে? তারপর বসবে মেন ভাব। তারপরে কি বসবে? মেন ভাব। মেন ভাব কি আছে? ইট, খাওয়া হচ্ছে মেন ভাব। তারপরে বাকি ওয়ার্ড বা অবজেক্ট কি? রাইট। তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলবো? আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস। কত সহজভাবে আমরা বলতে পারছি। আবার ধরো আমি কি ভাত খাই, এটা ধরো আবার দেখো আমি কি ভাত খাই, এটা হচ্ছে প্রশ্নবাচক, এবং এটা ইংরেজিতে কি বলে? ইন্টারোগেটিভ। এরও একটি নিয়ম আছে। এর নিয়ম কি? প্রথমে হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব, তারপর হবে পরে হবে অবজেক্ট। তো দেখো এখানে অক্সিলারি ভার্ব তাহলে কি হবে? সাহায্যকারী ভাব হবে ডু। তারপরে কি হবে? তারপরে কি বলেছি? তারপরে বলেছি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? এখানে আই আছে, ডু আই। তারপরে কি বলেছে? মেন ভার্ব। মেন ভার্ব কি আছে? ইট, ডু আই ইট। তারপরে বাকি ওয়ার্ড বা অবজেক্ট রাইস। তাহলে এটা কিভাবে বলবো আমি ইংরেজিতে? আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। আবার দেখো এখানে আছে আমি কি ভাত খাই না, প্রশ্ন আছে বা নাও আছে, সেজন্য হচ্ছে প্রশ্নবাচক নাবাচক।
অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ। এবং এই দেখো দুটি নিয়ম আছে, একটিতে আছে দেখো এখানে একটি, এই ইন্টারোগেটিভ নেগেটিভের দুটি নিয়ম আছে দেখো, একটিতে আছে অক্সিলারি ভার্ব প্লাস নট, এখানে দেখো নটটা আগে আছে, তারপরে সাবজেক্ট, সাবজেক্টে যখন নাউন হবে তো সাবজেক্টে নাউন হলে নটটা আগে, কিন্তু এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে প্লাস এখানে সাবজেক্ট আগে নিয়ে এসেছি, কারণ কি এখানে প্রোনাউন আছে, সাবজেক্টে যখন প্রোনাউন হবে তখন কি হবে, নটটা সাবজেক্টের পরে হবে, আর যখন সাবজেক্টটা নাউন হবে তখন নটটা সাবজেক্টের আগে হবে, তারপর মেইন ভার্ব অবজেক্ট। তো এখানে দেখো আমরা কি বলেছি, সাবজেক্ট কি হতে পারে, সাবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে, তাহলে এখানে সাবজেক্টে কি আছে, নাউন বলে কারণ নাম বোঝাচ্ছে না, এখানে আই অর্থাৎ নাম বোঝাচ্ছে না, সেজন্য এটা কি, এটা হচ্ছে একটা কি প্রোনাউন। তাহলে আমাদের কোন নিয়মটি ফলো করব, আমরা এই নিয়মটি দ্বিতীয় নিয়মটি ফলো করব। তো প্রথমে কি আছে, অক্সিলারি ভার্ব ডু, তারপরে কি বলা হয়েছে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আই, তারপরে কি বসছে নট, তারপরে কি বসবে মেইন ভার্ব ইট, তারপরে অবজেক্ট বা বাকি ওয়ার্ড রাইট। কিভাবে বলবো এটা, কিভাবে বলবো এটা ইংরেজিতে, ডু আই নট ইট রাইস, ডু আই নট ইট রাইস, ডু আই নট ইট রাইস, এভাবে বলবো আমরা ইংরেজিতে, অর্থাৎ এটা কি এক ধরনের প্রশ্নবাচক যাকে বলছি ইন্টারোগেটিভ। আর যদি সাবজেক্টটা যদি নাউন হতো, যেমন ধরো এখানে লিখতাম বা লিখছি রাজু রাজু কি ভাত খায় না, এখানে ধরো সাবজেক্টটা কি আছে, কে, কাজটা কে করছে না বা কে করছে, সাবজেক্টটা কাজটা করছে রাজু, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আছে রাজু, এবং রাজুটা কি, এটা হচ্ছে কি নাম বোঝাচ্ছে, সেই জন্য এটা কি নাউন। নাম বোঝালে যে শব্দটা দ্বারা নাম বোঝানো হয় সেগুলো নাউন হবে, তাহলে সাবজেক্ট আমাদের নাউন। তাহলে এখানে আমরা প্রথমে কি দেবো, অক্সিলারি ভার্ব আছে, আর সাবজেক্ট আবার এখানে দেখো, এবার সাবজেক্টটা চলে এলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদের কি হবে, ডাচ হবে, ডু হবে না, এখানে কি হবে ডাচ, অক্সিলারি ভার্ব নিয়ে এলাম কি ডাচ, তারপরে কি নেব, তারপর নেব সাবজেক্ট নেব ডাচ, না তারপর কি নেব নট, ডাচ নট, এটা এই এক নম্বর নিয়মটা হবে, অক্সিলারি ভার্ব তারপর নট প্লাস সাবজেক্ট, ডাজ নট রাজু, তারপরে কি আছে মেইন ভার্ব ইট, তারপরে অবজেক্ট বা বাকি ওয়ার্ড রাইট। আমরা কিভাবে বলবো এটা ইংরেজিতে, ডাজ নট রাজু ইট রাইস, ডাজ নট রাজু ইট রাইস, এভাবে বলবো আমরা ইংরেজিতে। তাহলে আমরা দেখে নিলাম এটা হচ্ছে আমাদের টেন্স, আমরা দেখে নিলাম কি টেন্সের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা যে সমস্ত নিয়ম বা রুল গুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম, অর্থাৎ আমাদের যদি বাংলাতে এভাবে থাকে সেগুলো ইংরেজিতে কিভাবে পড়বো, সেই বাক্যটা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে গঠন করব, আর এটা হচ্ছে আমাদের টেন্স, এবং এইগুলো সব হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের মধ্যে বর্তমান কালে, আর বর্তমান কালেরও আবার সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। আর সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলে, যেটা বর্তমানে কোনো কিছু করা বা হওয়া এই সমস্ত বোঝানো হয়, সেটাই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আস্তে আস্তে দেখো বুঝতে পারবে, আস্তে আস্তে দেখো তোমাদের সমস্ত কিছু মাথায় ঢুকে যাবে। এবং এটা তো আমাদের হচ্ছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ, এটাই আমাদের শেষ নয়, এর এর সাথে সাথে আমাদের আরো একটি ব্যাচ চলছে, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচ বা বেঙ্গলি ইংলিশ ব্যাচ। সেইখানে আমরা এইগুলোই, এই টেন্সের এই যেমন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো কি প্রচুর সেন্টেন্স আমরা প্র্যাকটিস করছি। তোমরা যদি বুঝতে না পারো এই ক্লাসগুলো বা জানা না থাকে, তোমরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখো, ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। তোমরা এই দুটি ব্যাচকে একসাথে চালিয়ে যাও, একটা হচ্ছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ আর ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচ, এই দুটি ব্যাচকে চালিয়ে যাও, আর এই দুটি ব্যাচকে আমি একসাথেই চালাবো, অর্থাৎ এখানে যেটা পড়াবো ওই একসাথে সেটাই প্র্যাকটিস করাবো। তাহলে কি হবে, আমরা দুদিকে যদি করতে পারি, একদিকে যদি নিয়ম শিখুন আর একদিকে আবার প্র্যাকটিস করব, তাহলে কি হবে আমাদের সমস্ত কিছু সহজ হয়ে যাবে বা কোনো কিছু কনফিউশন হবে না। দেখো এবার দেখো আগের সাবজেক্টটা কি ছিল আই,
এবার হয়ে গেল, আগে সাবজেক্টটা কি ছিল আমি, অর্থাৎ ইংরেজি তাই, এবার হয়ে গেল সে, সের ইংরেজি হিউ হয়, সিউ হয়। হি যখন পুরুষ হলে হি আর মহিলা হলে সি। তো দেখো এবার হচ্ছে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়েছে। আগে যে সাবজেক্টটা ছিল সেটা ছিল ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু এবারও সিঙ্গুলারই আছে, কিন্তু সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো দেখো দেখো এবার তোমরা বলো কি করে করবে। এখন দেখো তোমরা কি খুঁজো, কাস্ট, কাজটা খুঁজো, অর্থাৎ কোন শব্দটা দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে। এখানে কয়টা শব্দ আছে? তিনটি, 1 2 3। কোন শব্দটা দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে? খেলে। আর খেলের বা খেলা করা এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে প্লে, তাই তো আমরা সবাই জানি প্লে, PLAY, প্লে। কিন্তু এই খেলা, খেলা তো কেউ একজন করছে, কে করছে? যে করছে সে, যে কাজটা করছে অর্থাৎ যে শব্দ দ্বারা কাজ বোঝানো হচ্ছে অর্থাৎ ভাব, সে কি হবে? ভার্বে আগে বসবে। কে এখানে কাজটা করছে? সে করছে, সে ইংরেজি কি বা সি। এখানে ধরো সি নিলাম, সি অর্থাৎ যখন মহিলা বোঝায় বা স্ত্রী লিঙ্গ বোঝায় তখন সি হয়, আর পুরুষ লিঙ্গ বোঝালে কি হয়? সি প্লে। এখানে তাহলে কি প্লে হবে? আমরা জানি যে খেলা করা বা খেলার ইংরেজি হচ্ছে প্লে, কিন্তু আমাদের এখানে একটা এস আসবে, প্লেজ। সি প্লেজ, তারপরে কি আসবে? ফুটবল, তারপরে আসবে বাকি ওয়ার্ড। এখানে কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এটা আমাদের সাবজেক্টটিকে আরো ভালো করে দেখার প্রয়োজন। সাবজেক্টটা কি নাউন নাকি প্রোনাউন? সাবজেক্টে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি সিঙ্গুলার হয় তো ফার্স্ট পারসন সিঙ্গুলার, না সেকেন্ড পারসন সিঙ্গুলার, না থার্ড পারসন সিঙ্গুলার? এখানে আমরা যদি পার্সনকে দেখি, পার্সনকে তিনটি ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এবং এই যে তিনটি ভাগে ভাগ করলাম, এইগুলো কেবল প্রতিটাকে দুটো করে সিঙ্গুলার প্লুরাল করে ভাগ করতে পারি। ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। এইভাবে আমাদের 6টি ভাগ হয়েছে। এই 6টি ভাগকে আমরা দুটি গ্রুপে ভাগ করে দেবো। একদিকে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, বাকি আরেক দিকে যা আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল, আর থার্ড পারসন প্লুরাল, সেগুলো একদিকে ভাগে থাকবে। আর একটি ভাগে থাকবে কেবলমাত্র কি? থার্ড পারসন সিঙ্গুলার। আর এই থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। বা ভার্বের সঙ্গে যে ভার্বটা থাকে তার সঙ্গে এস বা ইএস যোগ হয়। আর যখন অক্সিলারি ভার্ব বসবে তখন টাচ, দেখো ডু এর সঙ্গে কি যোগ হয়েছে? ইএস, তখন আমাদের কি হয়ে যাবে? যখন অক্সিলারি ভার্ব বসাবো তখন আমাদের ইএস টাই ডু এর সঙ্গে হয়ে যাবে, তখন এই যে মেইন ভার্বটা আছে মেইন ভার্বের সঙ্গে আর হবে না। তো দেখো আমরা কিভাবে হয়। তাহলে এটা কি হবে? সি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। সি প্লেজ, সি প্লেজ ফুটবল। এবং এটা কি নাম আছে? সাবজেক্ট, আছে সাবজেক্ট, ভার্ব, আর এটা কি? অবজেক্ট। এখন অবজেক্টই ধরো এটা আদার ওয়ার্ডস হবে, অর্থাৎ অবজেক্ট ছাড়া আর অন্য কিছু হতে পারে। তাহলে পেয়ে গেলাম তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নিয়ম পেয়ে গেলাম। তারপরে দেখো কি আছে? সে ফুটবল খেলে না। তাহলে এখানে কি আছে আমাদের? এখানে আমি খুঁজবো সাবজেক্ট কি। তো প্রথমে ভার্বকে দেখে নি, তাহলে সাবজেক্টকে আমাদের খোঁজা সুবিধা হবে। ভার্ব কি? খেলা, খেলা করা। এখানে খেলে না বলেছে, কিন্তু কাজ কোন শব্দটা দ্বারা বোঝানো হয়েছে? খেলে বা খেলা, এই শব্দটা দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে, তাহলে ভাব এটা। আর এই সাবজেক্ট কে, তাহলে কাজটা কে করছে বা করছে না? আমি। বা এখানে হচ্ছে সে কাজটা করছে বা করছে না, সে, তাহলে কি? সাবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট কে বসাবো প্রথমে। সাবজেক্ট কে বসিয়ে দিলাম, সাবজেক্ট কি? সি। সাবজেক্ট আমাদের কি? সাবজেক্ট বসালাম, সাবজেক্ট প্রথমে কি হলো? সি। তারপরে কি বলেছি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তো আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটে দুটি আছে, একটি ডু আর ডু এর সঙ্গে ইএস যোগ। তাহলে এটা কি? একটু আগে কি বললাম? যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে সাবজেক্টটা, তখন আমাদের এস বা ইএস বসবে। এবং এই সম্বন্ধে আমরা পরে ক্লাসেই দেখব। পার্সন আর তার সঙ্গে ভার্বে দুটি ভাগ আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। এটা নিয়ে এর পরে ক্লাসটি হবে, সেখানে দেখবে তোমরা খুবই সহজভাবে বা খুবই পানির মতো তোমরা বুঝতে পারবে। তো দেখো তাহলে আমরা সাবজেক্ট পেলাম কি? সাবজেক্ট সি। তারপর অক্সিলারি ভার্ব কি পেলাম? ডাজ, সি ডাজ।
তারপরে কি বলা হয়েছে, তারপর নট বসবে, নট, সি ডাজ নট। তারপরে কি বলছে, মেন ভার্ব কি আছে, প্লে। এখানে কি প্লে এর সঙ্গে এখানের মতো এস যোগ হবে, এস এখানে যোগ হবে না, কারণ কি আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে ইএস টা যোগ করে নিয়েছি, সেজন্য আমাদের মেন ভার্বের সঙ্গে এস বা ইএস আর বসাতে হবে না। তাহলে কি হবে, সি ডাজ নট প্লে ফুটবল। আমরা নেগেটিভে কিভাবে বলবো, যে সে ফুটবল খেলে না, সি ডাজ নট প্লে ফুটবল। আবার দেখো এখানে প্রশ্ন করা হয়েছে, সে কি ফুটবল খেলে, এবং এটা প্রশ্নবাচক, সেই জন্য হচ্ছে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভে কি নিয়ম আছে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট যে কাজটা করছে কে, কি বা সি। তাহলে সি এবং সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদের কি হবে, অক্সিলারি ভার্ব আছে, প্রথমে অক্সিলারি ভার্ব কি হবে, ডাজ। তারপরে কি বলবো, অক্সিলারি ভার্ব পর সাবজেক্ট, ডাজ সি। তারপরে আমাদের কি বলবে, মেন ভার্ব প্লে। তারপরে বলবে আদার ওয়ার্ডস বা অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে, ফুটবল। তাহলে এই যে সে কি ফুটবল খেলে, এটা এই প্রশ্নবাচক বাক্যটা বা ইন্টারোগেটিভ বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো, ডাজ সি প্লে ফুটবল, ডাজ সি প্লে ফুটবল। আর কিভাবে গঠন করলাম আমরা দেখে নিলাম, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তারপরে দেখো এখানে বলেছিলাম কি, এখানে দুটি নিয়ম আছে, ইন্টারোগেটিভ নেগেটিভের দুটি নিয়ম। সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নটটা কি হবে, আগে বসবে, আর সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসবে। এখানে প্রথম বাক্যে দেখো সাবজেক্টটা দ্বারা, সাবজেক্টে যে আছে সে, তার দ্বারা কোনো নাম বোঝানো হচ্ছে না, সেজন্য এটা প্রোনাউন। তাহলে প্রোনাউন, তাহলে আমাদের কোন নিয়মটি বসবে, এখানে প্রোনাউন আছে, এই নিয়মটি অর্থাৎ নটটা পরে বসবে। তো প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে অক্সিলারি ভার্ব, প্রথমে কি হবে, ডাজ। তারপরে কি বসবে, সাবজেক্ট বসবে, ডাজ সি। তারপরে কি, নট, ডাজ সি নট। তারপরে কি বসবে, মেন ভার্ব প্লে। তারপরে কি বসবে, অবজেক্ট বা আদার ওয়ার্ডস ফুটবল। এবং এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো, ডাজ সি নট প্লে ফুটবল, ডাজ সি নট প্লে ফুটবল। আর যদি সাবজেক্ট নাউন হয়, এখানে তো নাম বোঝাচ্ছে রাজু, সেজন্য সাবজেক্ট নাউন, সেজন্য আমাদের কোন নিয়মটা হবে, আমাদের এই নিয়মটা হবে, যেখানে সাবজেক্ট নাউন আছে কি হবে, প্রথম অক্সিলারি ভার্ব ডাজ, তারপর কি বসবে সাবজেক্ট, তারপর নট বসবে, নট, ডাজ নট, তারপর সাবজেক্ট বসবে রাজু, ডাজ নট রাজু। তারপরে কি বসবে, মেন ভার্ব বসবে প্লে। তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস ফুটবল। তাহলে আমরা বাংলা থেকে ইংরেজিতে এইভাবে আমরা বাক্যগুলো গঠন করব। আর বাক্য আমাদের তো খালি একটি কালে হয় না, আমরা যে খালি প্রেজেন্ট টেন্সে বলছি, খালি পাস্ট টেন্সে বলছি, খালি ফিউচার টেন্সে বলছি, এটা একটা কালেই হয় না, এরকম তো একটি কালে হয় না, বিভিন্ন কালে হয়, সেজন্য আমাদের বিভিন্ন নিয়ম আছে। আর এটা আমরা দেখছি কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, এবং এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা অক্সিলারি ভার্ব দিয়ে দেখলাম। এই যে প্রশ্নগুলো করছে, এখানে থাকেন যে প্রশ্নবাচক আছে দুটি আর প্রশ্ন নাবাচক, এইগুলো যে ইন্টারোগেটিভ, এই প্রশ্নবাচক ইন্টারোগেটিভ, আর এই ইন্টারোগেটিভ নেগেটিভ, এইগুলো যেমন অক্সিলারি ভার্ব হয়, এই দুটি বাক্য যেমন অক্সিলারি ভার্ব দিয়ে হয়, তেমন এইগুলো আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও হয়, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্ন করা হয়। যেমন বলা হলো, তুমি কেন স্কুল যাচ্ছ না, কেন ইমেজ হচ্ছে হোয়াই, ডাব্লিউএইচ ওয়াই। এখানে এই কয়টি ওয়ার্ড আছে যেগুলোর প্রথমেই ডাব্লিউএইচ আছে, সেজন্য সেই সমস্ত ওয়ার্ডগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। তো আমরা পরে ক্লাসটা ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে দেখবো, বা আরো ভালো ডিটেইলসে দেখবো। আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত থাও। আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটটা একটু বড় আছে, আবার যেমন এগুলো আমরা দেখলাম, তেমনি আবার বি ভাব আছে, হ্যাভ ভাব আছে, সেগুলো দিয়ে আমাদের দেখতে হবে। তাই প্রেজেন্ট ইনডেফিনিটটা আমাদের একটি ক্লাস হবে না, আমাদেরকে অন্তত দুটি ক্লাস করতে হবে। আর এখানে তো আমরা নিয়মগুলো শিখছি কিভাবে গঠন করব। আর আমরা যেখানে প্র্যাকটিস করছি অসংখ্যা বা অযথা প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার প্র্যাকটিস পেজ। আর তোমাদের একটি কথা তোমাদের অবশ্যই বলবো পরিশেষে, তোমরা যদি ইংলিশ
গ্রামার বা ইংরেজি গ্রামার তোমরা একবারে প্রথম থেকে গোড়া থেকে শিখতে চাও, ভালোভাবে তোমরা শিখতে চাও, সহজ সরল ভাবে, তোমরা মুখস্থ নয়, যদি বুঝতে চাও তাহলে অবশ্যই এই দুটি ব্যাচের ক্লাস তোমরা করো। একটা হচ্ছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ, যেখানে চাবুকের গতিতে চাবুকের মতন এনার্জি নিয়ে শিখবো। আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচ, এখানে আমরা নিয়মগুলো শিখবো, আর ওখানে আমরা প্র্যাকটিস করব। তাহলে কি হবে, আমাদের সমস্ত কিছু আস্তে আস্তে মাথার মধ্যে চলে আসবে, কোনো মুখস্থ ছাড়াই।